রোমাঞ্চের মতো অনুভূতিগুলো বাঙালির একান্ত আপন, চিরকালের। নির্জন দুপুর অথবা নিস্তব্ধ রাত্রে এই অবসর যাপনের মাধ্যম হিসেবে তাই বইকে বেছে নেওয়া বাঙালির চিরকালের অভ্যেস। সেই বইগুলোর থেকেই পছন্দের কিছু গল্পকে অডিও রূপান্তর করে আপনাদের সামনে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই বিশেষ নিবেদন, দ্য মিডনাইট সাসপেন্স। আজ দ্য মিডনাইট সাসপেন্স অরিজিনালসে আপনি শুনবেন উত্থানপদ বিজলির লেখা বাবার চিঠি। কবি ও সাহিত্যিক উত্থানপদ বিজলির জন্ম 1 জানুয়ারি 1948 সালে দক্ষিণ 24 পরগনা জেলার মগরাহাট থানার নারকেলডাঙ্গা গ্রামে। স্কুল জীবনে কিছু কিশোর কবিতা দিয়ে সাহিত্য জগতে প্রবেশ করেন 1950 সালে। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে নাটক নিয়ে মাস্টার্স কমপ্লিট করেন। বর্তমানে কর্মজীবন থেকে অবসর নিলেও 1964 সাল থেকে 1997 সাল পর্যন্ত পূর্ব রেলওয়ের জনসংযোগ বিভাগের মুখ্য পরিদর্শক ছিলেন। আমাদের আজকের গল্প বাবার চিঠি প্রথম প্রকাশিত হয় 2009 সালে নিউ ভৈরব গ্রন্থালয় 10 বি বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট থেকে। এখনো পর্যন্ত সাহিত্যিক উত্থানপদ বিজলির প্রকাশিত গ্রন্থ সংখ্যা 125টি। শুরু হচ্ছে আজকের গল্প বাবার চিঠি। চেম্বারে রোগী দেখছিলেন ডাক্তার সৌমিন্দ্র ভৌমিক। এমন সময় পিয়ন তার একটা চিঠি এনে দিল। রোগীর ভিড়, তাই তার যথেষ্ট ব্যস্ততা। চিঠিটাকে এখনকার মতো তিনি সরিয়ে রাখলেন তার ডান দিকের ড্রয়ারে। রাতের খাওয়া সেরে ইজি চেয়ারে হেলান দিয়ে মৌজ করে ধূমপান করছিলেন। সেই সময় তিনি খাম খুলে চিঠি পড়ার সময় পেলেন। বাবার চিঠি। বাবা লিখছেন পলাশডাঙ্গার দেশের বাড়ি থেকে। অনেক কথায় কথায় চিঠি পাতাটি ভরা। তিনি লিখছেন, বাবা সমু, অনেকদিন তুমি দেশে আসো নাই। জানি তুমি এখন বড় ডাক্তার, রোগীদের ভিড় নিয়ে ব্যস্ততায় দিন কাটে। তোমার যেমন পয়সার ভালো, তেমন তোমার রোগীরাও বিত্তবান, ফলে তোমার অর্থাগমের অসুবিধা নাই। বৌমা ও নাতি টুটুকে নিয়ে তোমার বিলাসে দিনাতিপাত হচ্ছে। চিঠির মাঝামাঝি অংশে তিনি লিখছেন, আমাদের পলাশডাঙ্গায় কলেরার মড়ক লেগেছে। তুমি তো জানোই, গ্রামের মানুষ সবাই গরিব। চাষবাস ও দিনমজুর খেটে কায়ক্লেশে দিন অতিবাহিত করে। দেহের অপুষ্টি ও রোগের কোনো চিকিৎসা তারা কোনোদিনই করে উঠতে পারে না। বিশেষ করে আজ এই মড়কের দিনে তারা বড়ই ভীত ও সন্তুষ্ট। ভগবান ছাড়া তাদের দেখার আর কেউ নেই। তুমি বড় ডাক্তার, ভেবেছিলাম এই গরিব গ্রামের মানুষের কিছু কাজে লাগবে। ভগবানের ইচ্ছেতে তা তো আর কিছু হলো না। শেষের ছত্রগুলির এখানে ওখানে কিছু অস্পষ্টতা, হয়তো কোনো কারণে 2-1 ফোঁটা জল পড়ে থাকবে। সৌমিন্দ্র এই চিঠি পড়তে পড়তে কিছুটা মোহাবিষ্ট হলেন। বাবার চিরদিনের ইচ্ছে ছিল সে পড়াশুনো করে ডাক্তার হোক। বিশেষ করে তার মা যখন তার ছোট অবস্থায় তাকে ফেলে রেখে প্রায় সামান্য অসুখে বিনা চিকিৎসায় মারা যান, তখন তার বাবা বলেছিলেন, বাবা অবশ্যই তুই ডাক্তার হোস আর এই গরিব গ্রামগঞ্জের মানুষদের দেখিস, ভগবান তোর মঙ্গল করবে। সেসব কিন্তু সৌমিন্দ্র কিচ্ছু করেননি। এখানকার ডিগ্রি নিয়ে বিদেশে চলে গিয়েছিলেন। সেখান থেকে ডাক্তারি কিছু বড় ডিগ্রি নিয়ে ফিরে এসে এখন কলকাতায় ফ্ল্যাট কিনে স্যাটেলড হয়েছেন। দামি ডিগ্রি আর পসারের সৌভাগ্যে অবস্থাপন্ন রোগীদের দৌলতে তিনি আজ বিত্তবান। আজ সুখ স্বাচ্ছন্দ্যে তিনি বহাল তবিয়তে আছেন। সৌমিন্দ্রর মনে হলো চিঠির শেষ লাইনগুলো বোধহয় কিছুটা অভিমান বশতই বাবা লিখে থাকবেন। গ্রামের অভাবী মানুষদের প্রতি তার এই অদাশূন্য ও অবহেলা তাকে কিছুটা মর্মাহত করে থাকবে হয়তো। বাবার নৈতিকতা বোধ অনেক বেশি। সেই বোধ থেকে কটি কথা লিখতে গিয়ে তার চোখ দিয়ে 2-1 ফোঁটা জল কি তাহলে চিঠির উপরে পড়েছিল? সৌমিন্দ্র অনেক কিছু ভাবতে লাগলেন। গরিব মানুষদের প্রতি ভালোবাসায় তার এই ডাক্তার ছেলের ওপর অভিমান করা কিছু বিচিত্র নয় বাবার। গ্রামের প্রতি এই ভালোবাসার জন্য তো তিনি এখনো গ্রামের মানুষ। গ্রামের বসত বাড়ি, পুকুর ঘাট আর কয়েক বিঘা ধানের জমি নিয়ে গরিব গ্রামবাসীর সঙ্গে তার কাল যাপন।
ছেলের কলকাতার এই বৈভব ও বিলাস তিনি সযতনে পরিত্যাগ করছেন। বাবার চিঠির সর্বশেষ ছত্র। বাবা বাবা সৌমিন্দ্র, পলাশডাঙ্গা এই মড়কের দুর্দিনে তুমি কি অন্তত কয়েকদিনের জন্য আসতে পারবে না? ইতি বাবা ভবতারণ রায়। ডাক্তার সৌমিন্দ্র রায় এই চিঠিটা আদ্যপান্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লেন। বাবার কথা মনে করে কিছুটা বিষণ্ণ হলেন। সত্যি বহুদিন পেশাগত ব্যস্ততায় বাড়ির খোঁজ নেননি। বাবা চিঠি না লিখলে পলাশডাঙ্গার এই মড়কের কথা জানতেও পারতেন না। পরদিন বিকেল বেলায় কি মনে হতে সৌমিন্দ্র ব্যাগ গুছিয়ে তৈরি হয়ে তার স্ত্রীকে বললেন, আমি আজই পলাশডাঙ্গায় চলে যাচ্ছি, বাবার কাছ থেকে ঘুরে আসি, বুঝলে? ওখানকার অবস্থা বিশেষ ভালো নয়। পাড়ায় পাড়ায় কলেরার মড়ক লেগেছে। এই অবস্থার ভেতর বাবাকে আর সেখানে ফেলে রাখা যাবে না। তাকে সঙ্গে নিয়ে কালই ফিরে আসবো। ডাক্তার সৌমিন্দ্র রায় বেরিয়ে পড়লেন। নিজের গাড়ি নিলেন না। একে বর্ষাকাল, গ্রামের রাস্তাঘাটের অবস্থা আজও সেই মানধাতার আমলের। পঞ্চায়েতের কাজকর্ম সরকারি কাগজে কলমে যতটা না ঢক্কানিনাদ, কাজের বেলায় ঠিক ততটা নয়। এখনো অনেক গ্রাম এঁদো হয়ে আছে। না হয়েছে তেমন রাস্তা, না এসেছে বিদ্যুৎ। তাদের পলাশডাঙ্গা গ্রাম সেই সব হতভাগা গ্রামের দলে। সৌমিন্দ্র তাই ভাবলেন, গাড়ি না নিয়ে তিনি ট্রেনে চেপেই যাবেন। ট্রেনে 1.5 ঘন্টা, তারপর রিক্সা ভ্যানে 8 ঘন্টা, মোট 2 ঘন্টার মধ্যেই পৌঁছে যেতে পারবেন। তবে এই সহজ হিসেব সবসময় সহজে মেলে না। ভিড় ট্রেনে তিনি চাপলেন বটে, কয়েকটা স্টেশন গিয়েই সেই ট্রেনটি 2টি স্টেশনের মাঝ বরাবর দাঁড়িয়ে গেল। এক পশলা বৃষ্টি ও ঝড়ের দাপটে ইতিমধ্যে প্রায় সবকিছুই তছনছ হয়ে গিয়েছে। ঝড়টা থেমেছে বটে, একটা গাছের বড়সড় ডাল রেল লাইনের উপর ভেঙে পড়ে পথ আটকে গিয়েছে। এটা এমন জায়গা যে এদিকে কিংবা ওদিকের যে কোনো স্টেশনে বেশ দূরে। ট্রেন থেকে লাফিয়ে নেমে কাছাকাছি কোনো রোড পাবেন তাও নয়। অগত্যা অন্যান্য যাত্রীর মতো তিনিও অসুবিধার সামিল হলেন। রাস্তা পরিষ্কার হলে একসময় ট্রেন ছাড়ল, কিন্তু তিনি যখন তার স্টেশনে পৌঁছলেন তখন রাত 9টা। রাত 9টা এমন কিছু নয়, তবে এরকম ঝড় বাদলের দিনে এই পাড়াগাঁয়ের স্টেশনে তা অনেক রাত। সৌমিন্দ্রবাবু স্টেশনে নেমে কিছুটা এগিয়ে গেলেন ভ্যান রিক্সা ধরার জন্য, কিন্তু কোথায় ভ্যান? যারা ভ্যান নিয়ে অপেক্ষায় থাকে তারা কেউ নেই। এই দুর্যোগ আর ট্রেনের গোলমাল দেখে তারা সব উধাও হয়েছে। এখন উপায়? সৌমিন্দ্রের মতো গুটি কয়েক ভ্যান যাত্রী ভ্যান স্ট্যান্ডে দাঁড়িয়ে পরিস্থিতি বুঝে অগত্যা হাঁটা শুরু করলো। তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন তারা সব কাছাকাছিই যাবে। তাদের সঙ্গে গেলে ভিতরের হাঁটা পথে কিছুটা যাওয়া যাবে বটে, কিন্তু তারপর সেই বিখ্যাত সরকারের বিল। এই বিলের এক পাশ দিয়ে একটা ভাঙা চোরা কাঁচা রাস্তা পলাশডাঙ্গায় গিয়ে উঠেছে। এই রাস্তাটা একরকম অব্যবহৃত। মাঝামাঝি স্থানে শ্মশান। দুদিকের গ্রাম থেকে শ্মশান যাত্রী এসে তাদের সব দাহ করে যায়। নির্জন এই শ্মশানের ধারের পথ দিয়ে সচরাচর কেউ যাতায়াত করে না, করলেও তা দিনের বেলায়, এরকম রাত্রে তো কদাচ নয়। সৌমিন্দ্র ভাবলেন, ভ্যান রিক্সা পাওয়া গেলে ইট বিছানো রাস্তা দিয়ে ভিন্ন রাস্তায় যাওয়া যেত। সে রাস্তাটা কয়েকটা জনবহুল গ্রামের ভেতর দিয়ে তাদের গ্রামের একটা অন্য প্রান্তে হাজির হয়েছে। তাহলে এসব ঝামেলাই ছিল না। এখন এমন পরিস্থিতিতে তিনি কি করবেন? তিনি লোকগুলির সঙ্গে যাওয়া ঠিক করলেন। তারপর একাই যাবেন না হয় বিলের পাশের নির্জন 2 কিলোমিটার পথ। এছাড়া আর উপায় কি? আর শ্মশানেই বা ভয় কিসের? তার সে ভয়ও নেই। অপদেবতা বা ভূত প্রেতে বিশ্বাস নেই। তিনি ডাক্তার হয়ে এ ধরনের কুসংস্কার আর অবৈজ্ঞানিক ধারণার বশবর্তী হয়ে মিছিমিছি লোক হাসাবেন কেন? শুধু তাই নয়, নিজের কাছে নিজেই উপহাস্যাস্পদ হবেন। সৌমিন্দ্র ডাক্তার তাদের সঙ্গে হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর তারা যে যার গন্তব্যে পৌঁছে গেলে তিনি একা হয়ে গেলেন। এবার তাকে যেতে হবে একাকী নির্জন পথে। বিলটি বেশ নিচু জায়গা, সারা বছর জল থাকে। বর্ষায় তো প্রায় টইটম্বুর।
গ্রীষ্মে চারধারের জল কিছুটা নেমে গেলেও মাঝখানটা কখনো শুকায় না। বিলটার বুকে হোগলা আর নলখাগড়ার বন। বাতাস হলেই শিরশির শব্দ ওঠে। কলমির দাম ও কচুরিপানার রাজত্ব এই বিলটা। জলপিপি পাখি তার উপর দিয়ে পিপি শব্দে ডেকে যায় যখন তখন। রাস্তাটাও নির্জন বটে, তবে ভয় নেই। যারা ভয় করে তারা অপদেবতার ভয় করে। গুম খুন করে এখানে এনে সহজে ফেলে রাখা যায় বটে, কিন্তু তা এখানে সচরাচর ঘটে না। রাজনৈতিক দলাদলির তীব্রতা এ তল্লাটে সেরকম নেই। দুষ্ট লোকের দৌরাত্ম্যও নেই। তার আর ভয় কিসের? সমীন্দ্র এবার ঝিলের পথে চলতে লাগলেন। আকাশে মেঘের ঘন ঘটা। একবার ওপরের দিকে মুখ তুলে চেয়ে দেখলেন তিনি মূলত গ্রামের ছেলে। মেঘের অবস্থা আর অবস্থান দেখে দ্রুত বুঝতে পারলেন এখনই বৃষ্টি আসার সম্ভাবনা নেই, তবে তাকে খুব তাড়াতাড়ি পা চালাতে হবে। আর সরীসৃপ প্রাণী থেকে সাবধান হতে হবে। সরীসৃপ প্রাণী বলতে বিষধর সাপ আর গদিকা। সাপ গর্ত থেকে বেরিয়ে রাস্তার উপর শুয়ে থাকতে পারে, অন্ধকারে গায়ে পা দিলেই বিপদ। আর গদিকা সে এক জীবন্ত সর্বনাশ। কালকে উঠে সাপকেও সে খেয়ে নেয়, অবলীলায় হজম করে ফেলে বলা চলে। তার পুরো শরীরে বিষ। লম্বা লিকলিগে জিভ বার করে বিরাটাকার টিকটিকির মতো চার পায়ে ছুটে এসে যদি পায়ে কামড় বসায় তাহলেই মৃত্যু। সমীন্দ্রের কাছে পেন্সিল টর্চ ছাড়া বড় টর্চ নেই। তিনি সাধারণত সেটি দিয়ে রোগীর মুখের ভেতর দেখে থাকেন। এবার তিনি সেটি বার করলেন। সুইচ টিপতেই এক টুকরো বৃত্তাকার আলো পড়ল। আলো তেমন সুস্পষ্ট নয়। সেই আলোতেই তিনি পথ চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন রাস্তার পাশেই একটা আশশেওড়ার গাছ। অজস্র পাতায় ভরা ডালপালা। গাছের কাছাকাছি যেতেই কি যেন সর সর শব্দ করে পথ ছেড়ে নেমে গেল জলে। সেই শব্দে নলখাগড়ার জলের ভেতর থেকে একটা পাখি ডেকে উঠল। হঠাৎ সেই শব্দে বুকের ভেতরটা ধক করে উঠল। ভয় নয়, তবে কেমন যেন একটা ভীতি। আচমকা কোনো শব্দে যেমন আমরা চমকে উঠি, এ ঠিক তেমনই ব্যাপার। আর শেওড়ার গোড়া পর্যন্ত যেতেই সমীন্দ্র শুনতে পেলেন একটা দুগ্ধপোষ্য ছেলের কান্না। গাছের মাথায় পাতার আড়ালে বসে কাঁদছে, কোকিয়ে কাঁদছে। একই অলৌকিক কাণ্ড! কোনো মানব সন্তান এখানে আসবে কি করে? কেউ কি তাকে তাহলে তুলে এনেছে এই গাছের মগডালে? আবার ধক করে উঠল বুকটা। তবে কি অশরীরী অস্তিত্বে এবারে তার বিশ্বাস না করে উপায় নেই। কোনো ডাক্তার কি এমন কিছু বিশ্বাস করবে? তার কি এসব করা উচিত হবে? তিনি দাঁড়িয়ে পড়লেন। পেন্সিল টর্চের আলো ঘুরিয়ে গাছের ওপর ফেললেন। না, কিচ্ছু দেখা যায় না। কিচ্ছু দেখা যাচ্ছে না। শুনতে পাচ্ছে এক টানা কান্না। শুধু কেঁদে চলেছে উচ্চস্বরে একটা ছেলে। কেবলই কাঁদছে। বেশ কয়েক মিনিট ঘটল ঘটনাটা। তারপর গাছের ডালে একটা শকুন দানা ঝাপটালো। সমীন্দ্র ভাবলেন, ওহ, এই ব্যাপার। এই গাছে তাহলে শকুনের বাসা। আর এই কান্নাটা তাহলে শকুন ছানার কান্না। মানব সন্তানের মতো অবিকল কান্না শকুন ছানা কাঁদতে পারে কি? তা হবে বোধহয়। তিনি আবার চলতে লাগলেন। জোরে জোরে পা ফেলে চলতে লাগলেন। হঠাৎ কিছু দূরে ধপ করে একটা আলো জ্বলে উঠল। সেই আলোর রংটা কিছুটা নীলাভ। বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে সেই আলোটা তার সামনে দ্রুত এগিয়ে চলল। আলোটা কেই বা জ্বালালো হঠাৎ করে, আর সেটা নিয়ে কে বা দৌড়ে চলেছে। উজ্জ্বল আলোতে অনেকটা পথ আলোকিত, তবে আলোকধারীর শরীর দেখা যাচ্ছে না, শুধু আলোটা এগিয়ে চলেছে। ডাক্তারের বুঝতে অসুবিধা হলো না এটি আলেয়ার আলো। রাত্রিকালে জলাভূমি থেকে উঠে আসা জ্বলন্ত গ্যাস বিশেষ। এ দেখে অন্য কেউ ভয় পেতে পারে, তবে তিনি পাবেন কেন? তবে ইতিপূর্বে আলেয়ার সম্মুখীন তিনি কখনো হননি। আজ প্রত্যক্ষ করলেন মাত্র। এই আলোতে পথ দেখে পথ চলা সুবিধাজনক ভেবে সমীন্দ্র আলোর কিছু কাছাকাছি যেতে চাইলেন। তবে তিনি যত জোরে হাঁটেন তার চেয়ে বেশি জোরে ছুটছে আলেয়া। আশ্চর্য, তিনি তার কাছে কিছুতেই পৌঁছতে পারছেন না। তবে এই জোরে হাঁটাহাঁটির জন্য তার অনেকটা পথ হাঁটা হয়ে গেছে। এখন তিনি হাজির হয়েছেন সেই শ্মশানটার কাছে। চারদিকে ছড়িয়ে আছে লেপ, তোশক, ছেঁড়া বালিশের টুকরো।
পথে ও পথের ধারে ভাঙা কলসি ও সরা, এদিক ওদিক আধপোড়া কাঠ। হঠাৎ তার নজরে এলো পথের পাশে একটা মরার খাটিয়া, আর তার ধারেই মাটিতে একটা মরা চিত হয়ে শুয়ে আছে। আলে আর আলো এখন সেখানে থমকে দাঁড়িয়ে। সেই আলোতে সব দেখা যাচ্ছে স্পষ্ট। আশেপাশে কোনো সব যাত্রী নেই। বৃষ্টির দুর্যোগে তারা হয়তো দাহ করতে না পেরে সবাই সব ফেলে রেখেই পালিয়ে গেছে। এমনটা হওয়া অসম্ভব নয়। কলেরার মড়কের সব কত আর দাহ করা যায়? কিন্তু কিন্তু ও কি দেখছেন সমীন্দ্র? মরাটি উঠে বসলো। তার দিকে মরাটির পিছন। তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন মরাটির পিঠ, তার মাথা, তার দুটি ঝুলন্ত হাত। এসব দেখতে দেখতেই আবার হঠাৎ দুম করে শুয়ে পড়লো সবটি। তার কিছুক্ষণ পর আবার উঠে বসলো। কিছুক্ষণ বসে পুনরায় শুয়ে পড়তে থাকলো। আশ্চর্য, এমন কিভাবে হয়? সত্যি অভিনব এবং অলৌকিক। মর্গে কত মরা নিয়ে ডাক্তার গাঁটটা ছেঁড়া করেছেন। তার মরা নিয়ে ভীতি থাকার কথা নয়, তবে এই যে বারে বারে বসা ও শুয়ে পড়া, কই এমন তো কখনো দেখেননি। এই নির্জন শ্মশানে উপস্থিত হয়ে আজ যা তাকে দেখতে হলো তা তিনি প্রত্যক্ষ করলেন। এবার তো তাকে বিশ্বাস করতেই হয়। পঞ্জিকাতে তো কত কথাই লেখা থাকে ত্রিপাদ দোষ। ত্রিপাদ দোষ হলে নাকি ঘোর অমঙ্গল। মরা বাসি না করে সেদিনে দাহ করা বিধেয়। এটি কি তাহলে তেমন মরা? দাহ না করতে পারার পরে তার ভৌতিক প্রভাবে সে কি জীবন্ত হয়ে উঠা বসা করছে? পঞ্জিকার লেখা কি তাকে আজ বিশ্বাস করতে হবে? অবিশ্বাস করারই বা রাস্তা কোথায়? সমীন্দ্রর হৃৎপিণ্ড অতি জোরে ধুকপুক করতে লাগলো। গায়ে শিহরণ। পা থেকে মাথা পর্যন্ত শরীরের লোমগুলো খাড়া হয়ে গেছে। একটা অদ্ভুত ভয় তাকে ঘিরে ফেলেছে। আষ্টে পৃষ্ঠে যেন বেঁধে রেখেছে এই ভয়টা। তিনি দাঁড়িয়ে রইলেন। হঠাৎ দপ করে আলোটা নিভে গেল। চতুর্দিকে অন্ধকার। এবারে কি সেই অন্ধকারের ভেতর ওই সজীব মরাটি পা ফেলে তার দিকে এগিয়ে আসতে থাকবে? এখন কি সে গলা টিপে মারার জন্য এগিয়ে আসছে? এবার হাতের টর্চটাই ভরসা। বোতাম টিপতেই আলো জ্বলে উঠল। কেন জানি তিনি খুব মরিয়া হয়ে উঠলেন। বিপদ যা হওয়ার তা তো হবেই। এখন মরাটার সম্মুখীন হওয়া দরকার। তৃপ্ত পদে এগিয়ে গেলেন। মরাটির অতি কাছাকাছি যেতেই দেখতে পেলেন একটা কালো হৃষ্টপুষ্ট কুকুর মরাটির বুকে তার দাঁত দিয়ে ঘামছে, মাংস ছিঁড়ছে। সে যখনই মাংস টেনে নিতে চায় তখনই মরাটি উঠে বসে, আর ছেড়ে দিলে আবার শুয়ে পড়ে। কুকুরটি এতক্ষণ ধরে মরাটির মাংস ছিঁড়ে খাচ্ছিল তাহলে? অভিনব, একেবারে অভিনব। এবারে তার হৃৎপিণ্ডের গতি কিছুটা স্বাভাবিক হলো। রোমাঞ্চ, ভীতি দূরীভূত হলো তার মন থেকে। তিনি হেসে উঠলেন। কুকুরটি তার হাসির শব্দে ভয়বাচাকা খেয়ে একটু দাঁড়িয়ে দৌড় লাগালো। সমীন্দ্র আবার হাঁটতে লাগলেন। শ্মশান পার হয়ে চলেছেন। অর্ধেক পথ তিনি অতিক্রম করে ফেলেছেন। কিছু অভিজ্ঞতাও সঞ্চয় হয়েছে ওই কি। আর কিছুটা গেলেই তার পলাশডাঙ্গা। তার গ্রামে মড়ক চলছে। তিনি তার বাবার চিঠি পেয়েছেন। বাবা জানেন না আজ তিনি যাচ্ছেন। তাকে দেখে এই রাত্রিতে বেশ অবাক হবেন নিশ্চয়ই। ওটা কে যায় সামনে? সমীন্দ্রের বাবার মতো কে যেন হেঁটে চলেছে। প্রায় 6 ফুটের কাছাকাছি লম্বা মানুষ, পরনে ধুতি শার্ট, পায়ে খড়ম, ঠিক বাবার মতো। বাবাই তো ধুতি শার্ট ও খড়ম পরেন। এবার ডাকলেন সমীন্দ্র। কে? বাবা যাচ্ছেন? বাবা? লোকটি পিছন ফিরল না। খড়ম খটখট করতে করতে হেঁটে চলল। সেই অবস্থাতেই উত্তর দিল, হ্যাঁ আমি সমু, আমি। গলার স্বর শুনে সমীন্দ্রর বুঝতে অসুবিধা হলো না যে ইনি তার বাবা ভবতারণ রায়। তাই রাত্রে শ্মশানের কাছে তাকে জিজ্ঞেস করায় তার বাবা বললেন, গ্রামের নিকট লোক মারা যাচ্ছে সমু। এই শ্মশানে তাদের দাহ হচ্ছে। শেষে দাহ করার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। কত মরা
দাহ না করে ফেলে রেখে যেতে হচ্ছে। এসব ভাবলে আমার বুকের ভেতর। কথা আর শেষ করতে পারলেন না তিনি। কান্নায় তার গলা বুঝে এলো। সৌমিন্দ্র খুব ভালোভাবে চেনেন তার নীতিবাগীশ বাবাকে। নীতি আঁকড়েই তো পড়ে আছেন এখানে। এই গ্রামের লোকজন, আকাশ বাতাস, গাছপালা, পশু পাখি সব নিয়ে তার জগৎ। সবার প্রতি ভালোবাসায় এই পলাশডাঙ্গা ছাড়তে পারলেন না আর। তার প্রিয়জনের মৃত্যুতে আজ তিনি ভেঙে পড়েছেন, সেটাই তো স্বাভাবিক। বাবা চলেছেন, পিছনে সৌমিন্দ্র। সৌমিন্দ্র ডাকলেন, বাবা। কি? এরপর সৌমিন্দ্র বললেন, আমি কিছুদিন এই পলাশডাঙ্গায় থাকবো, বুঝলে? এখানে কলেরার মড়ক চলছে। আপনার চিঠি পেয়ে তাই চলে এলাম। কিছুদিন যদি চিকিৎসা করে যেতে পারি। তবে এ কথায় বিশেষ প্রীত হলেন না ভবতারণ রায়, বরং খানিকটা ভৎসনার সুরেই সৌমিন্দ্রকে জানিয়ে দিলেন তিনি খুব ভালো করেই জানেন সৌমিন্দ্র এখানে থাকতে আসেননি। আর সেটা যদি হতো তাহলে এই দুনিয়াতে সব থেকে খুশি বোধহয় ভবতারণ রায় হতেন। সৌমিন্দ্র লজ্জা পেলেন। বাবার উপলব্ধির কাছে তিনি পরাজিত হলেন। বাবা তার এই মিথ্যে প্রস্তাব ধরে ফেলেছেন, তাই তিনি নিঃশব্দে পিছন পিছন চলতে লাগলেন। বাড়ি পৌঁছতে আর বেশি দেরি নেই। এমন সময় বাবা বললেন, খোকা, আমি চাষবাস করে যেটুকু উপার্জন করেছি, আমার প্রয়োজনের অতিরিক্ত তা থেকে পদর্থক ব্যয় করিনি। সবটুকু রেখে দিয়েছি একটা মাটির হাঁড়িতে সর ঢাকা দিয়ে। তা রাখা আছে আমার ঘরের মেঝেতে ঈশান কোণে। সেটুকু তুই নিস। জানি তোর অনেক টাকা, অনেক বাড়ি গাড়ি। আমার সঞ্চিতটুকু তুচ্ছ বলে অবহেলা করিসনি। আমি শত চেষ্টা করে তোর নীতিবোধ জাগাতে ব্যর্থ হয়েছি। তোকে ডাক্তার করে এই পলাশডাঙ্গার গরিব মানুষের সেবায় লাগাতে অক্ষম হয়েছি। কেন জানি না, তুই তা চাসনি। এটাই আমার দুর্ভাগ্য। সেজন্য আমার দুঃখের আজ কোনো সীমা নেই। আজ তোকে বলছি, আমার ওই সঞ্চিত অর্থটুকু নিস। ওটাই তোর পিতৃধন। আজ এছাড়া আর কি দেব বল? পিতা ও পুত্র দুজনেই বাড়ির কাছে এসে হাজির হয়েছেন। বাড়ির মধ্যে গোটা দুই হ্যাজাক চলছে। সেখানে কিছু লোকের আনাগোনা, ভেসে আসছে কিছু লোকের কথাবার্তা। সৌমিন্দ্র এবার জিজ্ঞেস করলেন, বাবা, আমাদের বাড়ির মধ্যে এই রাত্রেবেলায় অত লোকজন কেন? বাবা কিছুটা উৎফুল্ল হয়েই বললেন, যা, ভেতরে যা, গিয়ে দেখ না কি হচ্ছে। আমি এখন পূব পাড়ায় পরেশ কাকার বাড়ি থেকে একটু ঘুরে আসি। একটু আগে শুনেছি তার নাকি ভেদ বমি হচ্ছে। ডাক্তার সৌমিন্দ্র রায়, এমডি, ক্যালকাটা, FRCS, লন্ডন, বাড়ির মধ্যে ঢুকে পড়লেন। পলাশডাঙ্গা গ্রামের বেশ কিছু প্রতিবেশী সেখানে এসে হাজির। দুটো হ্যাজেকের আলোতে তিনি স্পষ্ট দেখতে পেলেন উঠোনের তুলসী মঞ্চের কাছে খাটিয়ার উপর একটা শবটি তার বাবার, ভবতারণ রায়ের। 6 ফুটের কাছাকাছি লম্বা রিজু মানুষটি আজ খাটিয়ায় শুয়ে আছে। এমন মানুষ দরদি মানুষের শেষ যাত্রায় গ্রামের সরল মানুষেরা কি না এসে থাকতে পারে? সৌমিন্দ্র বোবা বিস্ময়ে সেদিকে তাকিয়ে উঠোনের মাঝখানে দাঁড়িয়ে রইলেন, নিষ্পন্দ, অপলক। আজ মিডনাইট সাসপেন্সে শুনছিলেন সাহিত্যিক উত্থানপদ বিজলির লেখা গল্প বাবার চিঠি। গল্প পাঠে সৌরভ ও সৌগত। গল্পের রেডিও রূপান্তরে সৌরভ চৌনি। গল্পের ইন্ট্রো এবং এক্সট্রা ভয়েস ওভারে মৌমিতা আর মৌ। গল্পের ধ্বনি এবং আবহ সঙ্গীত রূপায়ণে আমাদের টিম দ্য পোয়েটোগ্রাফি। বিশেষভাবে কৃতজ্ঞতা সাহিত্যিক উত্থানপদ বিজলি মহাশয়কে আমাদের পাশে থাকার জন্য এই পুরো পরিকল্পনায়। এরকম হাজার হাজার গল্প নিয়ে হাজির হবে আমাদের টিম পোয়েটোগ্রাফি। ততক্ষণের জন্য পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।